শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা গত ক্লাসে মুদ্রাস্ফীতির কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। মুদ্রাস্ফীতি কীভাবে পরিমাপ করবে, আজকেও সেই ক্লাসটা কীভাবে মুদ্রাস্ফীতি পরিমাপ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে মুদ্রাস্ফীতি কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পাবে আর দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, এটাই হলো মুদ্রাস্ফীতি। ঠিক আছে, এখন মুদ্রাস্ফীতি পরিমাপের কিছু সূত্র আছে। সহজ একটা সূত্র হলো, যেটা আমরা গত ক্লাসেও পড়েছি, মুদ্রাস্ফীতি হার সমান পিটি মাইনাস 1/PT-1 ইন্টু 100। এখানে পিটি হলো নির্দিষ্ট বছরে দ্রব্যের দাম স্তর, আর PT-1 হলো তার পূর্বের বছরের দ্রব্যের দাম স্তর, এবং ওই ভাগ করবে ওই পূর্বের বছরের দ্রব্যের দাম স্তর দ্বারা গুণ করবে 100 দিয়ে। ঠিক আছে, যেমন ধরো 2014 সালে একটি পণ্যের দাম স্তর যদি হয় 500 টাকা, আর 15 সালে হলো ওই পণ্যের দামই হলো 800 টাকা, তাহলে বললো কি মুদ্রাস্ফীতি হার নির্ণয় করো। তাহলে 15 সালের দাম স্তরটা হবে পিটি, নির্দিষ্ট সময়ে যে 15 সালের দাম স্তরটা হলো 800, মাইনাস PT-1 মানে 15 সালের পূর্বের বছরের দাম স্তর, অর্থাৎ 14 সালের দাম স্তর হলো 500 বাই 500 গুণ 100। এভাবে এই 60% বের হলো, এটা হলো মুদ্রাস্ফীতির হার। হ্যাঁ, এটা আবার যদি তোমাদের উদ্দীপকে প্রশ্নে উল্লেখ থাকে যে সিপিআই বা ভোক্তার দাম সূচক ব্যবহার করে মুদ্রাস্ফীতি নির্ণয় করো, তখন তোমরা এই সূত্রটা ব্যবহার করবে। এই সূত্রটা কিভাবে ব্যবহার করবে তার আগে জানতে হবে সূচক সংখ্যা কি। সূচক সংখ্যা হলো একটি নির্দিষ্ট বছরে দ্রব্যের দাম স্তরকে পূর্বের কোনো বছরের দ্রব্যের দাম স্তরের সাথে শতাংশ রূপে প্রকাশ করার যে সংখ্যাবাচক পদ্ধতি, সেটাই হলো সূচক সংখ্যা। কি বললাম? একটি নির্দিষ্ট বছরে দ্রব্যের দাম স্তরকে তুলনা করবে পূর্বের কোনো বছরের দাম স্তর, সেটাকে বলবো আমরা ভিত্তি বছর। ভিত্তি বছরের দাম স্তরের তুলনামূলক মানে কতটুকু বৃদ্ধি বা হ্রাস পেল তার শতাংশ রূপে প্রকাশ করাই হলো সূচক সংখ্যা। সূচক সংখ্যার গঠন পদ্ধতির জন্য আমাদের তাহলে কি কি লাগছে? প্রথমে হলো ভিত্তি বছর নির্বাচন। যে কোনো একটা যে পূর্ববর্তী বছরের সাথে তুমি দ্রব্যের দাম স্তর তুলনা করবে, সেই পূর্ববর্তী বছরটাই হবে ভিত্তি বছর, এবং সেই ভিত্তি বছরটা হতে হবে একটা স্বাভাবিক বছর, যুদ্ধ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এরকম একটি বছর। যেমন 2020 সালকে কিন্তু আমরা ভিত্তি বছর নিতে পারবো না, কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ বা হচ্ছে যেমন করোনা মহামারী আছে, এজন্য একটা স্বাভাবিক বছর নিতে হবে। ঠিক আছে, একটা স্বাভাবিক বছর আমরা ভিত্তি বছর হিসেবে নিব। তারপর 2 নম্বর হলো হিসেবি বছর নির্বাচন, মানে যে বছরের দাম স্তরের সাথে ভিত্তি বছরের দাম স্তরকে তুলনা করবে সেটা হবে হিসেবি বছর নির্বাচন 2 নাম্বার। আর 3 নাম্বার তারপরে কি হলো? দ্রব্য নির্বাচন, মানে কিরকম দ্রব্যের দাম তুমি তুলনা করবে। তার দ্রব্যগুলা হতে হবে প্রতিনিধিত্বমূলক দ্রব্য, যে সকল দ্রব্য সমাজের সকল লোক বা অধিকাংশ লোক ভোগ করে, যেমন চাল, ডাল, তেল, চিনি, আলু, এগুলা। তারপরে এসে হলো দ্রব্যের মূল্য নির্বাচন, তুমি কি ধরনের মূল্য নিবে। মূল্যটা নিতে হবে পাইকারি মূল্য। দ্রব্য নির্বাচন করবে প্রতিনিধিত্বমূলক দ্রব্য, মূল্য হবে পাইকারি মূল্য। তারপরে শতাংশ রূপে প্রকাশ, কার সাথে কার শতাংশ? হিসেবে বছরের দাম স্তরকে ভিত্তি বছরের দাম স্তরের সাথে শতাংশ রূপে প্রকাশ করবে। এরপর হলো গড় নির্বাচন, যেমন ধরো তুমি 4টা দ্রব্য নিলে, চাল, ডাল, তেল, চিনি, এই 4টা দ্রব্যের দামকে শতাংশ রূপে প্রকাশ করে মোট করে গড় করতে হবে, মানে 4 দিয়ে ভাগ করতে হবে। এই হলো সূচক সংখ্যার গঠন পদ্ধতি। তাহলে আমাদের 6টা জিনিস লাগছে এখানে। প্রথম হলো ভিত্তি বছর নির্বাচন, তারপর হলো হিসেবে বছর নির্বাচন, দ্রব্য নির্বাচন, দ্রব্যের দাম নির্বাচন, শতাংশ রূপে প্রকাশ করা, গড় দাম নির্বাচন। এ হলো সূচক সংখ্যার গঠন পদ্ধতি। সূচক সংখ্যা কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? যেমন অর্থের মূল্যের পরিবর্তনের পরিমাপ, তারপর হলো মুদ্রাস্ফীতি পরিমাপে, মুদ্রা সংকোচন পরিমাপে সূচক সংখ্যা ব্যবহার করা হয়। এখন মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য অনেকগুলো সূচক রয়েছে, যেমন ভোক্তার দাম সূচক, অব্যক্ত মূল্যায়ন সূচক, আমরা বা হচ্ছে ভোক্তা উৎপাদকের দাম সূচক। তাহলে আমরা এখানে ভোক্তার দাম সূচক এবং উৎপাদকের দাম সূচক এই দুইটা জিনিস নিয়ে ব্যাখ্যা করব। এই সিপিআই হলো ভোক্তার দাম সূচক, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এ হলো সিপিআই। সিপিআই এর পূর্ণরূপ কিন্তু তোমাদের ক নাম্বারের প্রশ্ন এসে থাকে। সিপিআই সমান হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখন সিপিআই এর সূত্র আছে। সিপিআই এর সূত্র হলো কি? সামেশন অফ PN Q0 বাই সামেশন অফ P0 Q0। এই যে এখানে সিপিআই সূত্র দেখো লেখা আছে, সামেশন অফ PN Q0 বাই সামেশন অফ P0 Q0। তাহলে সামেশন অফ PN Q0 কি তোমাকে জানতে হবে। পিএনটা হলো যে বছরের দাম স্তর তুমি নিবে সেই বছরের দাম স্তর গুণ হলো Q0। ভিত্তি বছরের দাম পরিমাণ, কিউ মানে কোয়ান্টিটি, ভিত্তি বছরের পরিমাণ এবং হিসেবে বছরের পরিমাণ যদি একই হয় তাহলে হবে সামেশন অফ PN Q0, আর নিচে হবে সামেশন অফ P0 Q0 মানে কি? ভিত্তি বছরের দাম গুণ ভিত্তি বছরের পরিমাণ। আর PN Q0 হলো হিসেবে বছরের দাম গুণ হিসেবে বছরের
পরিমাণ গুণ হবে 100, সামেশন অফ পিএন কিউ জিরো বাই সামেশন অফ পি জিরো কিউ জিরো গুণ 100। এরা হলো সিপিআই এর সূত্র। তাহলে এই সূত্র তোমাদের উদ্দীপকে যদি উল্লেখ থাকে যে ভিত্তি ভোক্তার দাম সূচক ব্যবহার করে মুদ্রাস্ফীতি নির্ণয় করো, তখন তোমরা এই সূত্র ব্যবহার করে মুদ্রাস্ফীতি নির্ণয় করবে। এখন ধরো উদ্দীপকে তোমার যদি এরকম একটা চার্ট দেয়া থাকে যে এই হলো উদ্দীপক, এখন তোমাকে বলা হলো মুদ্রাস্ফীতির হার পরিমাপ করো। তাহলে উদ্দীপকে আমরা কিভাবে চার্টটা করেছি দেখো, ভোগ্য দ্রব্য, দ্রব্যের নামগুলা প্রথম কলামে রাখবে। এরপরে তোমার দুইটা বছর তো দেওয়া থাকবে, একটা হলো ভিত্তি বছর আর একটা হলো হিসেবি বছর। তাহলে ভিত্তি বছরটা নেবে প্রথমে, তারপর হলো হিসেবি বছর। যেমন আমরা এখানে 2010 সাল হলো পূর্বের সাল, 14 সাল হলো পরেরটা। তাহলে 14 সালের দাম স্তর এখানে দেওয়া আছে, পি জিরো এই তোমার উদ্দীপকে উল্লেখ থাকবে এবং কিউ জিরো উল্লেখ থাকবে। তোমাকে করতে হবে এই পি জিরো আর কিউ জিরো গুণ করে সামেশন করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে আমরা এই যেখানে পি জিরো কিউ জিরো করলাম 30 35 গুণে 28 10 35 5 20 12 গুণ করে যা আসলো এখানে করে সামেশন করে ফেললাম। সামেশন অফ পি জিরো কিউ জিরো সমান আসলো 1745। এখন এসো হিসেবি বছরে তোমার কি কাজ। হিসেবি বছরে তো হচ্ছে তোমার পরিমাণ দাম দেয়া থাকবে, দামটা অবশ্যই বাড়বে। মুদ্রাস্ফীতি মানে কি, দাম বৃদ্ধি পাবে। দেখো এখানে চালের দাম আগে ছিল 30, এখানে হলো 38 28 32 35 43, প্রত্যেকটাই বৃদ্ধি পেয়েছে। তাহলে এই পিএন আমরা হিসেবি বছরের দামটা নিলাম। এখন পরিমাণের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, যেহেতু পরিমাণে চেঞ্জ হয়নি এই জন্য হবে পিএন কিউ জিরো, মানে হিসেবি বছরের দাম গুণ পরিমাণ, যা বের হলো গুণ করে এখানে আমরা সামেশন করলাম, সামেশন অফ পিএন কিউ জিরো, এখানে বের হলো 2153। তাহলে আমাদের সূত্রটা কি, সামেশন অফ পিএন কিউ জিরো বাই সামেশন অফ পি জিরো কিউ জিরো গুণ 100। এই যে আমরা এই সূত্র ব্যবহার করে এখানে সংখ্যাগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করে কত পেলাম, 123.38। এখানে কিন্তু পার্সেন্ট দিবে না, 123.38। তোমাদের উদ্দীপকে থাকবে দাম স্তর কত বৃদ্ধি পেয়েছে বা মুদ্রাস্ফীতি কত। যদি এই সূত্র ব্যবহার করো তাহলে তোমাদের পরে আবার যা বের হবে তা থেকে 100 বাদ দিতে হবে। যেমন অবশ্যই 100 থেকে বেশি বের হবে, এখন বাদ। এই যেমন 123.38 মাইনাস 100 সমান 23.38%। পার্সেন্টটা হচ্ছে পরে দিবে। তাহলে এটা হলো মুদ্রাস্ফীতির হার এই উদ্দীপক অনুযায়ী, ঠিক আছে। এখন দেখো তোমাদের যদি উদ্দীপকে এখানে যেমন একাধিক দ্রব্য আছে, দুইটা সাল দেয়া আছে, হ্যাঁ, পরিমাণ হচ্ছে একই, দামের চেঞ্জ হয়েছে, একাধিক দ্রব্য। কিন্তু যদি এরকম থাকে একটা মাত্র দ্রব্য, দুইটা সালের, যেমন চালের দাম বলো 2014 সালে ছিল কেজি প্রতি 50 টাকা, আর 2015 সালে হলো কেজি প্রতি চালের দাম 60 টাকা। কয়টা দ্রব্য এখানে, একটা দ্রব্য চালের দাম, এবং সাল হলো দুইটা। সেই ক্ষেত্রে তোমরা সহজে এই সূত্রটা ব্যবহার করবে। যদি উদ্দীপকে উল্লেখ না থাকে যে ভোক্তার দাম সূচক ব্যবহার করে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, তাহলে তোমরা এই সূত্রে যাওয়ার দরকার নেই, এই সহজ সূত্রটা ব্যবহার করে করতে পারো। যেমন এখানে আমরা দুইটা সালের দেওয়া ছিল 815 সালে হলো দাম 800, 14 সালে ছিল 500। আমরা এই সূত্র ব্যবহার করে 60% পেলাম। দেখো এই সূত্র ব্যবহার করে যা রেজাল্ট আসবে, সিপিআই সূত্র ব্যবহার করলে কিন্তু একই রেজাল্ট আসছে। তখন সিপিআই কি, সামেশন অফ পিএন কিউ জিরো বাই পি জিরো কিউ জিরো ইন্টু 100। এই যে 800 বাই 500 গুণ 100 বের হলো 160। তারপর কি হবে, এর থেকে 100 বাদ দিতে হবে এই 60%। দুইভাবেই কিন্তু রেজাল্ট একই আসছে। তোমাদের যদি উল্লেখ না থাকে উদ্দীপকে সিপিআই এর কথা, তাহলে সিপিআই সূত্রে যাওয়ার দরকার নেই, সহজ সূত্রটা ব্যবহার করে করে ফেলবে, ঠিক আছে। তাহলে সিপিআই কি বুঝতে, তো ভোক্তার দাম সূচক, ভোক্তার দাম সূচক। আর এটাও এমসিকিউ আকার আসে যে মুদ্রাস্ফীতি পরিমাপে সব থেকে ব্যবহৃত হয় হলো ভোক্তার দাম সূচক। হ্যাঁ, ভোক্তার দাম সূচক হলো কি, একটি প্রতিনিধিত্বমূলক এলাকায়, অর্থাৎ অধিকাংশ লোক একই দ্রব্য ভোগ করে বা সাধারণ দ্রব্য ভোগ করে, ওই ধরনের এলাকায় ভোক্তারা নির্দিষ্ট পণ্য ক্রয়ের জন্য যে পরিমাণ দাম দিতে ইচ্ছুক সেটাই হলো ভোক্তার দাম সূচক, ঠিক আছে। এই সূত্র হলো সামেশন অফ পিএন কিউ জিরো বাই সামেশন অফ পি জিরো কিউ জিরো ইন্টু 100। এরপরে সব পিপিআই কি, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, উৎপাদকের দাম সূচক কি, উৎপাদকের দাম সূচক ভোক্তার দাম সূচক প্রায় একই, কিন্তু এখানে ভোক্তার দাম সূচকে হচ্ছে দ্রব্যের চূড়ান্ত মূল্য হিসেব করা হয় বা ধরা হয়, কিন্তু উৎপাদকের দাম সূচকে মধ্যবর্তী এবং প্রাথমিক মূল্যটাকেও অন্তর্ভুক্ত করা হয়। সাধারণত বাণিজ্য চক্রের উঠানামার পরিমাপের ক্ষেত্রে উৎপাদকের দাম সূচক ব্যবহার করা হয়, হ্যাঁ। কিন্তু যখন তোমাদের উদ্দীপকে উৎপাদকের দাম সূচক প্রশ্নে উদ্দীপকের দাম সূচক নিয়ে কোনো আলোচনা নেই বা ওই ধরনের সূত্র ব্যবহার করে অঙ্ক আসে না। তোমাদের শুধু সিপিআই সূত্রটা জানলেই হবে, সূত্রটা মুখস্থ করে ফেলবে। এই সূত্র যদি উল্লেখ থাকে এটা ব্যবহার করে করো, তখন এই সূত্র ব্যবহার করে তোমরা অঙ্ক করবে। আদারওয়াইজ সহজ সূত্রটা ব্যবহার করে অঙ্ক করবে। যেমন দেখো দুইটা পণ্যের দাম আছে অনেক উদ্দীপকে, তোমরা বইয়ে এই অনুশীলনীতে 13টা প্রশ্ন অঙ্ক আছে, সবগুলা একটু দেখবে। যেমন দেখো কুমিল্লা বোর্ড 19 সালে এসেছিল,
ওয়াই দেশে 11 সালে ভোক্তার মূল্য শক্তি ছিল 115 আর 16 সালে হলো 250। প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতি হার নির্ণয় করো। এখানে যেহেতু একটা পণ্যেরই হচ্ছে দাম দেওয়া আছে 115 আর 250, তাহলে এই সহজ সূত্রটা ব্যবহার করবে, 250 মাইনাস 115 বাই 115 গুণ 100, এভাবে ব্যবহার করে অঙ্ক করে ফেলবে। তারপর আছে যেমন 9 নাম্বার, দিনাজপুর বোর্ড 19 সালে বি দেশে 16 সালে ভোক্তার মূল্য শক্তি ছিল 150, 17 সালে হলো 200। এখন প্রশ্ন হলো বি দেশে 17 সালে মুদ্রাস্ফীতি হার নির্ণয় করো। তাহলে কি হবে, 200 মাইনাস 150 বা 150 গুণ 100 আসবে হলো 33.33%। এভাবে আর যেখানে হলো একাধিক দ্রব্যের নাম থাকবে সেখানে তোমরা হলো সিপিআই সূত্র ব্যবহার করে। যেমন দেখো ঢাকা বোর্ড 17 সালে এসেছিল, মিসেস অ্যাঞ্জেলিনা এই দেশের নাগরিক, তার টিভি এবং এসি প্রয়োজন। এখন বাজারে গিয়ে 15 সালে দেখলো টিভির দাম 1050, 16 সালে হলো 1200, এসির দাম 1100, 1250। এর আগে ক্লাসে আমি এই অঙ্কটা করেছি, তোমরা বোর্ডে নাকি অস্পষ্ট বুঝতে পারো নাই। তার যেখানে যেহেতু দুইটা দ্রব্যের নাম দেওয়া আছে এজন্য তোমরা এই সূত্র লাগবে। এভাবে চার্ট তৈরি করে 14 সালেরটা 15 সালেরটা লিখে তারপরে হচ্ছে সামেশন করে এই সূত্র প্রয়োগ করবে, এবং শেষে কিন্তু অবশ্যই 100 বাদ দিতে হবে তার থেকে। আর এখানে কিন্তু 100 বাদ দিতে হবে না, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। যদি মুদ্রাস্ফীতির এই সূত্রটা ব্যবহার করো তাহলে এখান থেকে আর 100 বাদ দিতে হবে না, শেষে যা ক্যালকুলেশন করে আসবে ওইটাই রেজাল্ট। আর যদি এই সূত্র ব্যবহার করো তাহলে তার থেকে 100 বাদ দিতে হবে এবং শেষে পার্সেন্টেজ ব্যবহার করবে। এভাবে মুদ্রাস্ফীতির হার পরিমাপ করতে পারবে। ঠিক আছে, এরকম হচ্ছে উদ্দীপকে যদি এই ধরো এই উদ্দীপক তোমার আছে, এখান থেকে বলো মুদ্রাস্ফীতির পরিমাণ কত। এখানে দেখো কি হয়েছে, যোগান একই থেকে চাহিদা বৃদ্ধি পেয়েছে, উপরের দিকে শিফট করে চাহিদা রাখা, অর্থাৎ চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার ফলে দাম আগে 80 ছিল এখন হলো 90। এখন উদ্দীপকে এটাই হলো তোমার উদ্দীপক। প্রশ্ন হলো এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ কত। তাহলে কিভাবে বের করবে, যে 90 মাইনাস এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ লিখবে, এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ 90 মাইনাস 80 সমান হলো 10। সহজে কিন্তু ঘ নাম্বার বলছে এই ধরনের মুদ্রাস্ফীতির কারণ এবং প্রতিকার কি। তাহলে এটা কি ধরনের মুদ্রাস্ফীতি, চাহিদা রেখা যেহেতু স্থানান্তরিত হয়েছে তার মানে এটা হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেয়েছে তার মানে তাহলে কি হবে, দাম বৃদ্ধি পাবে। এটা হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কি কারণে হয়, অনেক সময় যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেতে পারে, অথবা কোনো প্রাকৃতিক কারণে যোগান কমে যেতে পারে কিন্তু চাহিদা স্থির আছে, তাহলে দাম স্তর বৃদ্ধি পায়। আর এই ধরনের মুদ্রাস্ফীতির প্রতিকার কি, মুদ্রাস্ফীতির প্রতিকারের মধ্যে যে কারণগুলো তোমরা পড়েছিলে, যে উপায়, যেমন ব্যাংক হার বৃদ্ধি, খোলা বাজারে ঋণপত্র ক্রয়, নগদ রিজার্ভ অনুপাতের পরিবর্তন, এইগুলাই এইভাবে আমরা এই চাহিদাজনিত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি প্রতিকার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই রেখা থেকেও কিন্তু তোমাদের দুই ধরনের প্রশ্ন আসতে পারে, একটা হলো চাহিদা রেখা স্থানান্তরিত করে, আর একটা হলো যোগান রেখা স্থানান্তরিত করে। যদি যোগান রেখা স্থানান্তরিত হয় সেটা হবে যোগানজনিত মুদ্রাস্ফীতি বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আর যদি চাহিদা রেখা শিফট হয় বা স্থানান্তরিত হয় তাহলে বলবে এটা হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাপ কিভাবে করবে, একটা হলো সহজ সূত্র যেটা বললাম পিটি মাইনাস 1 মাইনাস পিটি বাই পিটি মাইনাস 1, আর একটা হলো সিপিআই অথবা পিপিআই ব্যবহার করে, আর একটা হলো এই চাহিদা রেখা বা রেখা স্থানান্তরের মাধ্যমে। এই তিনভাবে মুদ্রাস্ফীতির পরিমাপ তোমাদের আসতে পারে। বইয়ের পিছনে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলো সলভ করতে চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থেকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।